চেনা শহরটা ধীরে ধীরে কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। কালো রাজনীতি, দুর্নীতি, ধর্ষণ, চুরি, অন্যায়, পাপ, হিংসা, মারামারি, মিটিং মিছিল, আন্দোলন, এসব তো এখন নৈমিত্তিক ঘটনা আজকাল। কি যে হলো হঠাৎ শহরের লোকজনের! আচ্ছা, হিংসা বিবাদ না করে একে অপরের পাশে থেকে শান্তিপূর্ণভাবে কি থাকা যায় না? ক্ষমতাধারী লোকেরা কি না করছে! এক তুড়িতেই ন্যায়কে অন্যায়, উচিতকে অনুচিত আর ঠিককে বেঠিক প্রমাণ করে দিচ্ছে। খবরের কাগজটা হাতে নিয়ে আপন মনে এইসব কথাই ভাবছিল মৃন্ময় বাবু। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল স্ত্রী সুপ্রিয়া দেবীর ডাকে। কি গো, কি এত ভাবছো? চা তো এবার জল হয়ে যাবে, খেয়ে নাও। ও, ওই পেপারটা পড়ছিলাম তাই। তা পেপার তো রোজই পড়ো, এ আর নতুন কি? কিন্তু ভাবছোটা কি? এই সমাজেরই কথা। আজকাল অপরাধীর সংখ্যাটা একটু বেশি বেড়ে যাচ্ছে জানো। পেপারে কোনো না কোনো পাতায় একটা করে ধর্ষণ আর খুনের খবর থাকবেই। এই যেন স্বাভাবিক হয়ে গেছে। শিশুরাও পর্যন্ত রেহাই পাচ্ছে না এদের থেকে। ডিরেক্টর যদি ভালো না হয়, সিনেমা কি চলবে? চলবে না। সেরকমই শহরের অবস্থা। আচ্ছা, পুলিশ কি করছে? ওরা আর কি করবে? ওরা তো হাতের পুতুল। যেমন চালাচ্ছে তেমন চলছে। না হলে হয় ওদের চাকরি থাকবে না, আর না হয় প্রাণ। প্রাণ হারাতে কেই বা চায় বলো? তাই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। সবাই কি আর আমাদের অভিজ্ঞ? সুপ্রিয়া দেবীর হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে গেল। চোখের সামনে তার আদরের খোকার মুখটা ভেসে উঠল। কি মায়াবী সেই চোখ দুটো! মনে মনে বললেন, আমার খোকা কত দূরে চলে গেছে, আর কি আসবে না তার মায়ের কাছে? একটি বার এসে কোলে মাথা রেখে ঘুমোবে না? আমি মাথায় হাত বুলিয়ে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার খোকা ঘুমোবে। দু চোখ জলে ভরে যায় সুপ্রিয়া দেবীর। ব্যাংক থেকে বেরিয়ে স্বপ্না খুব সাবধানে বড় রাস্তা ধরে হেঁটে চলেছে। কেমন যেন একটা অজানা ভয় তাকে ঘিরে ধরেছে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার চারপাশ দেখে নিয়ে নিশ্চিন্ত হলো সে। না, তাকে কেউ দেখছে না। কাঁধের ভ্যানিটি ব্যাগটা আরেকটু শক্ত করে চেপে ধরে সে। একটু এগোলে সামনেই একটা বাস স্টপ। দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে স্বপ্না। হঠাৎ করে ফোনটা বেজে উঠতেই একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরে। এদিকে এত লোকের মাঝে স্বপ্না খেয়াল করল না একজোড়া চোখ তাকে অনুসরণ করছে। হ্যালো, হ্যাঁ মা, বলো তাড়াতাড়ি, আমি রাস্তায় আসছি আসছি, রাখো এখন। স্বপ্না যখন ফোনে কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই একটা লোক তড়িৎ গতিতে এসেই স্বপ্নার কাঁধ থেকে ভ্যানিটি ব্যাগটা ছোঁ মেরে নিয়েই দৌড় দেয়। সবটা এত দ্রুত ঘটে যায় যে স্বপ্না হতভম্ব হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চিৎকার করতেই যেন ভুলে যায় সে। ফোনটা হাত থেকে পড়ে যায় সেখানে। ওপার থেকে মায়ের চিন্তিত আওয়াজ ভেসে আসতে থাকে। স্বপ্না কি করবে, কাকে বলবে, কোথায় যাবে, কিছুই ঠিক করতে পারল না। একবার ভাবলো লোকটার পিছু নেবে, কিন্তু কোথায় কে? ভিড়ের মধ্যে অনেক আগেই অদৃশ্য হয়েছে সে। এখন কি হবে ভগবান? এতগুলো টাকা সব ছিনতাই হয়ে গেল। বাড়ি ফিরে মাকে কি বলবে সে? কত ভরসা করে মা তাকে এই দায়িত্বটা দিয়েছিল, আর সে কি করল? এইটুকু দায়িত্ব পালন করতে পারল না।
তাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে 2 লক্ষ টাকা মানে এবার বাবার অপারেশনটা কিভাবে হবে? কোন মুখে বাড়ি যাবে সে? ভয়ে কষ্টে মরে যেতে ইচ্ছে করলো স্বপ্নার। বুক থেকে একটা দলা পাকানো কান্না উঠে আসছে। কোনো রকমে সে নিজেকে সামলাচ্ছে। ফোনটা তুলে নিয়ে সে ট্রাফিক পুলিশকে খুঁজতে থাকে। সবটা শুনে ট্রাফিক পুলিশ সেরকম আগ্রহ না দেখিয়ে স্বপ্নাকে থানায় গিয়ে ডায়েরি করতে বলে। অসহায়ের মতো এদিক ওদিক চেয়ে আর কোনো উপায় না পেয়ে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসে সে। স্বপ্না বাড়ি ফেরে না, বড় রাস্তার ব্রিজের ওপরের একটা সিঁড়িতে চুপ করে বসে থাকে। মা বারবার ফোন করতে থাকে। শেষমেশ ফোনটাকে সুইচ অফ করে দেয় সে। দিশাহীনভাবে হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। এইভাবে যে কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় তা খেয়ালই করে না স্বপ্না। হঠাৎ কাঁধে একটা স্পর্শ হয় হাতের। কে? আপনার ব্যাগ। স্বপ্না অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। লম্বা চওড়া লোকটির হাঁটুর নিচ অবধি খাকি রঙের কোট, মাথায় একটা টপ হ্যাট, প্রায় অন্ধকারে টুপিতে ঢাকা মুখটা কিছুতেই স্পষ্ট বোঝা গেল না। তাড়াতাড়ি ব্যাগটা খুলে টাকাটা ঠিকঠাক আছে কিনা দেখে হাসি মুখে যখন মাথাটা তোলে লোকটাকে ধন্যবাদ জানাতে, স্বপ্না অবাক হয়ে যায় যে সামনে কেউ দাঁড়িয়ে নেই তার। লোকটা যেন ম্যাজিক করে হঠাৎ উধাও হয়ে গেছে। চারপাশে অনেক খুঁজেও সে দেখতে পায়নি আর লোকটাকে। এক দম্পতি প্রায় কাঁদো কাঁদো অবস্থায় হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করল। তাদের একমাত্র সন্তান পিগলু সকাল থেকে নিখোঁজ। আজ সকালে পিগলুকে স্কুল থেকে আনতে গিয়ে জানতে পারে পিগলুর বাড়ির লোক নাকি তাকে নিয়ে অনেক আগেই চলে গেছে। কোনো উপায় না পেয়ে শেষে তারা থানায় এসেছে, কিন্তু পুলিশের যেন কোনো হেলদোলই নেই। এক রাশ হতাশা নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছতেই তারা আশ্চর্য হয়ে যায়। সকাল থেকে খুঁজে না পাওয়া তাদের আদুরে পিগলু এখন তাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। এ কিভাবে সম্ভব? পিগলুর মা দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। হাউ হাউ করে কেঁদে ওঠে সে। কোথায় ছিলিস সোনা? কোথায় ছিলিস তুই? একটা কাকু এসে বলল তোমার মা অসুস্থ, তাই আমায় পাঠিয়েছে। আমি কতবার না বলেছি আমি না গেলে তুমি কারোর সাথে আসবে না। আরে দাঁড়াও দাঁড়াও, পিগলু তুই বাড়ি ফিরলি কি করে? কে আনলো তোকে? একটা ভালো লোক বাবা, ওই আমাকে বাঁচিয়েছে। ভালো লোক? কোন ভালো লোক সোনা? কোন ভালো লোক? জানি না। বাড়ির সকলের সাথে বসে দুপুরের আহার করছিল শহরের এক নাম করা কলেজের প্রফেসর, বছর 40-এর অর্ণব গুহ। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন। বলবো বলেই তো ফোনটা করলাম। কে? তোর বাপ শালা। প্রিয় ছাত্রদের সঙ্গে মিলে ভালোই তো মিটিং মিছিল করে বেড়াচ্ছিস। দিব্যি তো সুন্দর ছিলিস, ভালো চাকরি, বউ বাচ্চা, সুখের সংসার। কেন শুধু শুধু ঝামেলায় জড়াচ্ছিস? ছাত্ররা আমার সন্তান সম। ওদের বেকারত্বের লড়াই শুধু ওদের একার নয়, আমারও। ঠিক আছে, তাহলে আজ থেকে ওদের নিয়ে থাকিস, নিজের পরিবারকে ভুলে যাস এবার। ব্যাস। মানে হ্যালো হ্যালো। ফোনটা কেটে যায় আর ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে। অর্ণবের স্ত্রী উঠে যায় দরজাটা খোলার জন্য। চিন্তিত অর্ণবের তখনও হাতে ধরা ছিল ফোনটা। হঠাৎ স্ত্রীর চিৎকারে হুঁশ ফিরতেই দেখে কতকগুলো লোক পিস্তল হাতে ঘরে ঢুকে এসেছে। এ কি কারা আপনারা? আমার স্ত্রীকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো আসিনি স্যার। অনেক সুযোগ দেওয়া হয়েছে,
এত ভয় দেখানো হলো, তবু দাপট কমে না। এবার দেখ তোর দাপট। আমি কিন্তু পুলিশকে পুলিশ কি করবে? আরে পুলিশ তো বাইরেই দাঁড়িয়েছে আমাদের সেফটির জন্য। হ্যাঁ, ভালোই ভালো এমএলএ স্যারের ডকুমেন্টসগুলো বের কর, ওইগুলো ফেরত দিয়ে দে, তোদের ছেড়ে দেব। নইলে রেহাই নেই। এমনিতেও তুই অনেক কিছুই জেনে গেছিস স্যারের ব্যাপারে, এত কিছু জানার পরেও বেঁচে আছিস, সেটাই তো সৌভাগ্য। দিয়ে দে ওগুলো, বাঁচতে চাইলে ওটা বের কর। ওগুলো আমার কাছে তো নেই, আমি অন্য একজনের কাছে। কি করছেন? ওকে ছেড়ে দিন। দ্বিতীয় লোকটি এবার বাচ্চাটাকে অর্ণবের থেকে ছিনিয়ে আনে। অর্ণবের স্ত্রী ডুকরে কেঁদে ওঠেন। ওগো ওগো, তুমি দিয়ে দাও, ওরা যা চাইছে দিয়ে দাও এক্ষুনি। আমার বাচ্চাটাকে রক্ষা করো প্লিজ, প্লিজ। অর্ণব আর কোনো উপায়ন্তর না দেখে ঘর থেকে ডকুমেন্টসগুলো আনতেই যাচ্ছিল, এমন সময় প্রথম লোকটির ফোনটা বেজে ওঠে। খানিকক্ষণ মাথা নেড়ে ভ্রু জোড়া সংকুচিত করে ভয়ের সাথে কথা বলে চলে এক নাগারে। তারপর সে সকলকে যা জানায় তা বিনা মেঘে বজ্রপাত পড়ার সমান। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এমএলএ স্যার মারা গেছে, পুলিশের ওপর মহলে খবর পৌঁছেছে, আমরা এখানে আছি, চল তাড়াতাড়ি। সকলে হঠাৎ করেই যেমন এসেছিল তেমন হঠাৎ করে যেন চলে গেল। অর্ণব যেন শান্তি পেল, কিন্তু ভারী আশ্চর্যের বিষয় তো, এমএলএ মারা গেল কখন, কিভাবে? যে লোকটা নিজেকে বাঁচানোর জন্য এত প্রাণ বলি দিচ্ছে, সে হঠাৎ? এরকম প্রশ্ন তো এখন প্রচুর রয়েছে। পাড়ার অলিতে গলিতে, চায়ের দোকানে, ক্যাফেটেরিয়ায়, থানায়, অন্দরমহলে, সর্বত্র যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শহরের বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ও এক রাশ প্রশ্ন। এর আগে তো শহরে শুধু একের পর এক অপরাধ ঘটছিল, কিন্তু গত কয়েকটা মাস যাবৎ সেই সব অপরাধীরা সামনে আসছে। বলা ভালো, সেই সব অপরাধীদের জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে শহরের যত্রতত্র। সকলে অবাক হলেও একই সাথে ভীষণ খুশি। পুলিশ এতদিনে যেসব অপরাধীদের শাস্তি দিতে পারেনি, কোনো অজানা ব্যক্তি তাদের শাস্তি দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এখন তো লোক অপরাধ করতেই ভয় পাচ্ছে। মানুষজন এখন রাস্তাঘাটে চলতে নিরাপত্তা বোধ করছে। মৃন্ময় প্রতিদিনের মতো আজও চায় চুমুক দিতে দিতে বেশ আনন্দের সাথে খবরের কাগজ পড়ছিল। শুনেছ গিন্নি, আজও দুটো ভালো খবর আছে। সে তো এখন রোজই ভালো খবর শুনি, তা আজকে? শোনো শোনো, যাদবপুর 1A বাসের একটি ঘটনা গতকালই ঘটেছে, বুঝলে? একটা মেয়েকে অশ্লীলভাবে স্পর্শ করে একটি বছর 30 ছেলে। মেয়েটি সকলকে সে কথা জানাতে বেয়াদবটা স্বীকার না করে উল্টে আরও নোংরা কথা বলে মেয়েটিকে। এতটুকুই জানা যায় মেয়েটি সহ আরও কয়েকজন প্যাসেঞ্জারের বয়ানে, এবং অবিশ্বাস্যভাবে ঘটনার কয়েক ঘন্টা পরেই পুলিশের গাড়িতে ধাক্কা লেগে সে ছেলেটির মৃত্যু হয়। পুলিশ তো আর ইচ্ছাকৃত করেনি নিশ্চয়ই, এটা ওই ছেলেটারই কর্মফল, বুঝলে গিন্নি? কাকতালীয় ঘটনা হলেও। আরে বেশ হয়েছে, মেয়েদের সম্মান করতে না জানলে শাস্তিই প্রাপ্য। আর আমাদের খোকাও তো তাই বলতো, কি তাই না গিন্নি? আর দ্বিতীয় ঘটনাটা কি? ও হ্যাঁ, এমএলএ আত্মহত্যা করেছে। কথাটা শুনে সুপ্রিয়া দেবী শুধু একবার মাথা নাড়ালেন। অবাক হয়ে মৃন্ময়বাবু প্রশ্ন করলেন, গিন্নি তুমি অবাক হলে না? আজ এতদিন পর আমাদের ছেলের খুনি যোগ্য শাস্তি পেয়েছে, আর তুমি চুপ করে আছো? এতে অবাক হওয়ার কি আছে? পাপ কাউকে ছাড়ে না, একদিন না একদিন ওকে শাস্তি পেতে হতোই। হ্যাঁ, কিন্তু এতদিন এত চেষ্টা করলাম, ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টেও দিলাম, মামলা করলাম, কিছুতেই তো কিছু হলো না। আর আজ হঠাৎ এভাবে
তোমার তো খুশি হওয়া উচিত গো। এতদিন পর আমার ছেলের আত্মা শান্তি পেল। তুমি আরো সব ভেবো না তো, যাই আমি রান্না বসাই। কথাটা বলে চলে যাওয়ার সময় সুপ্রিয়া দেবীর মুখে একটা হাসির ঝলক দেখা যায়। মৃন্ময়বাবু সেই হাসিটা দেখতে পেলেন না। দেখলে বুঝতেন তার গিন্নিকে আজ কতটা রহস্যময়ী দেখতে লাগছিল। হ্যালো, হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলেন ইন্সপেক্টর বিদেশ গাঙ্গুলি। তারপর একটু উত্তেজনার সাথেই সকলের উদ্দেশ্যে বললেন, শুনুন, আজ বিকেলে থানার নতুন ওসি আসবে, প্রত্যেকে কিন্তু তৈরি থাকবেন। ওই সময় কেউ বাইরে যাবেন না আমি না বলা পর্যন্ত। আর হ্যাঁ, গত কয়েক মাসের রিপোর্ট, কেস সব কিছু কিন্তু রেডি রাখবে গৌতম। গৌতমের সাথে সাথে বাকিরাও মাথা নেড়ে সম্মতি জানায়। বিকেল 5টা নাগাদ নতুন ওসি নৈতিক পাল এসে হাজির হয়। শহরের একের পর এক খুন, বিশেষত এমএলএ খুন হওয়ার পরে নড়ে চড়ে বসেছে পুলিশ মহল। এই কেসের দায়িত্ব দিয়েই নৈতিক পালকে এই শহরে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই সকলে বুঝতে পারল নৈতিক পাল যথেষ্ট ব্যক্তি সম্পন্ন একজন মানুষ এবং একই সাথে সৎ। কয়েকদিনের মধ্যেই সকলের সাথে আলাপ পরিচয় করে তিনি শহরের রহস্যময় হত্যাকাণ্ডের ওপর গভীরভাবে মনোযোগ দিয়েছেন। গৌতমের সাহায্যে গত কয়েক মাসের রিপোর্ট সংগ্রহ করেছেন। রিপোর্টগুলি পড়ে তিনি বেশ আশ্চর্য হয়েছেন। গত কয়েক মাস যাবৎ যতগুলো রিপোর্ট হয়েছে, প্রত্যেকটা ঘটনাগুলির মধ্যে একটা বিরাট সাদৃশ্য লক্ষণীয়। প্রত্যেক ঘটনাতেই একজন অপরিচিত লোক আছে যে প্রতিবারই সাহায্য করেছে। সময় নষ্ট না করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। মিস্টার বিদেশ গাঙ্গুলি আর গৌতমকে তখনই তার কেবিনে আসতে বলেন। ইয়েস স্যার, বলুন। একটা বিশাল বড় ক্লু পাওয়া গেছে মিস্টার গাঙ্গুলি, কিন্তু আমি বুঝতে পারছি না এত কমন একটা ক্লু আপনার চোখ এড়ালো কি করে। ঠিক বুঝলাম না স্যার। বুঝবে কি করে? ডিউটির পরিবর্তে পলিটিশিয়ানদের চাকরামি করলে এমনই হয়। এত বড় সত্যি কিন্তু কঠিন কথাটা মুখের ওপর বলায় বিদেশ মনে মনে ক্ষুব্ধ হলো, কিন্তু মুখে তা প্রকাশ না করে একবার শুধু ক্ষমা চেয়ে নেয় সামনে। মনে মনে বিড়বিড় করতে থাকে, এখানে বেশি দিন টিকবে বলে তো মনে হয় না। হ্যাঁ, কিছু বললেন? না না স্যার, কিছু না। এখানে যাদের রিপোর্ট লেখা আছে তাদের প্রত্যেককে কালকের মধ্যে আমার কাছে হাজির করুন। ওকে? ওকে স্যার। গুড। পরদিন প্রায় সকালেই এসে উপস্থিত হয় থানায়। নৈতিক সকলের কাছে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মন দিয়ে শোনেন এবং তাদের কাছে সাহায্যকারী ব্যক্তিটির বিষয়েও জানতে চান। কিন্তু সমস্যাটা হলো কেউই সেই লোকটি সম্পর্কে কিছুই জানে না। বেশিরভাগ মানুষই তাকে চোখেই দেখেনি, তবে বেশ কিছু জন আবার দেখেছে। তাদের কাছ থেকে লোকটি সম্পর্কে যেটুকু বিবরণ পাওয়া গেছে তা একেবারেই যথেষ্ট নয় তাকে খুঁজে পাওয়ার জন্য। তবুও লোকটির একটা ছবি আঁকিয়ে নেয় একজন শিল্পীকে দিয়ে। এটুকু স্পষ্ট, রহস্যময় লোকটি প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত। কিন্তু ওইটুকুতে হবে না, আরও ক্লু চাই লোকটিকে ধরার জন্য। তাকে যে খুঁজে পেতেই হবে, না হলে এতদিনের অর্জিত সম্মান নষ্ট হয়ে যাবে তার। এতদিনের পেশাগত জীবনে সে কোনো দিন কোনো কেসে হারেননি, আর এই কেসটাও তাকেই সলভ করতে হবে। যদিও ওপর মহলে এত রমরমা কারণ শুধুমাত্র এমএলএর মৃত্যুর জন্য। এতদিনের এতগুলো সাধারণ মানুষের হত্যাকাণ্ডে কারোর কোনো টনক নড়েনি, কিন্তু যেই মুহূর্তে একজন নেতার মৃত্যু হলো, ব্যাস শোরগোল শুরু হয়ে গেল। একটা সাধারণ মানুষের তুলনায় একজন নেতার জীবনের অনেক দাম, কিনা?
এতদিনের কর্মজীবনে নৈতিক প্রায় সব কেসেই সাফল্য পেয়েছে, তাই অনেক ভরসা করে ওকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। এইসব কথাই ভেবে চলেছিল নৈতিক নিজের কেবিনে বসে। হঠাৎ দরজায় টোকা পড়তেই চমক ভাঙল। ভেতরে ঢুকে এলো বিদেশ আর গৌতম। স্যার, আপনাকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিতে এলাম কেসের ব্যাপারে। দাঁড়িয়ে না থাকে বলুন। স্যার, আপনার ওসি হয়ে আসার আগে আর একজন এই পদে ছিলেন, নাম অভিরাজ রায়। খুব একটা সুবিধের লোক ছিলেন না, নানা অনৈতিক কাজে তিনি জড়িত ছিলেন। এমনকি এমএলএ স্যারের মতো একজন ভালো মানুষকেও ফাঁসাতে চেয়েছিলেন তিনি। একটা কুচক্রে ধরা পড়ে এবং লজ্জায় শেষে আত্মহত্যা করেন। যাকে ফাঁসাতে চেয়েছিলেন, মানে এমএলএ স্যার, তিনি স্যার ভীষণ ভালো মানুষ ছিলেন স্যার। দুঃখের বিষয়, উনিও আজ আর বেঁচে নেই, উনিও আত্মহত্যা করেছেন। আপনি আসলে কি বলতে চাইছেন? এইসব তথ্য আমার অজানা নয়। হ্যাঁ, সরি স্যার, লোকটার চেহারার যা বিবরণ শুনলাম সেটা আমার খুব চেনা। অভিরাজ রায়ের সাথে স্যার অনেকটা মিল আছে। ঠিক ওই রকমই লম্বা, চওড়া পিটানো চেহারা, মাথায় টপ হ্যাট, হাঁটুর নিচ অবধি লম্বা খাকি কোট, ঠিক যেন স্যার শার্লক হোমস। এই তো গৌতমকে জিজ্ঞেস করে দেখুন আমি ঠিক বলছি কি না। হ্যাঁ স্যার, অভিরাজ স্যার এরকমই পোশাক পরতেন ডিউটির বাইরে। আইসি, কিন্তু তিনি তো মৃত। হ্যাঁ স্যার, সেটাই তো বলার আছে। আমার তো মনে হয় স্যার ওর মতো পোশাক ধারণ করে কোনো সাইকো কিলার এই কাজগুলো করছে। কারণ প্রত্যেকটা মৃতদেহের অবস্থা কিন্তু একই রকম, একই পদ্ধতিতে মারা হয়েছে। আবার প্রত্যেক ঘটনার সাথে ওই একই পোশাক পরিহিত লোকও কিন্তু জড়িত রয়েছে। তাহলে স্যার এর থেকে কি প্রমাণ হয়? ভুল কিছু বলছেন না, আমারও একবার তাই মনে হয়েছিল বটে। ঠিক আছে, আপনি ছবিটার প্রিন্ট আউট বের করুন। কালই আমি সমস্ত নিউজ পেপার ম্যাগাজিনে ওই ছবিটা দেখতে চাই। কেউ না কেউ তো সেই লোকটাকে দেখে থাকবেই। ইউ মে গো নাও। বিদেশ সঙ্গে সঙ্গে কেবিন ছেড়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু গৌতম তখনও দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, মানে একটু প্রাইভেট কথা আর কি। প্লিজ আপনি কাউকে বলবেন না, বললে আমার চাকরিটা হয়তো আর থাকবে না, এমনকি জীবনটাও যেতে পারে। নিশ্চিন্তে থাকুন। অভিরাজ স্যার খারাপ মানুষ ছিলেন না, উনি একজন সৎ অফিসার ছিলেন স্যার। মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতেন। নেতামন্ত্রী পুলিশের কালো কীর্তি ভাস করতেন, তাই নিজেদের পদ থেকে সরাতে ওনাকে খুব বাজেভাবে ফাঁসানো হয়, তাই উনি আত্মহত্যা করেন। আমার তো মনে হয় ওনাকে মেরে ফেলা হয়েছে। ইন্সপেক্টর বিদেশ গাঙ্গুলিও এর মধ্যে জড়িত। সব জেনেও আমাকে চুপ থাকতে হয়েছে স্যার, না হলে চাকরিটার সাথে সাথে আমার জীবনটাও। অনেক ধন্যবাদ গৌতম, ভরসা করে আমাকে সত্যিটা জানানোর জন্য। তুমি এখন যাও, বেশিক্ষণ থাকলে সন্দেহ হবে সবার। আজকাল স্ত্রীর ফুরফুরে আর হাসি মুখে মেজাজটা চোখে পড়ছে মৃন্ময় বাবুর। যে মানুষটা কদিন আগে পর্যন্ত মনমরা হয়ে থাকতো, ছেলের শোকে দু চোখ ভেজাতো, সেই মানুষটাই এখন যেন বড্ড খুশি। এমনটা তো স্বাভাবিক নয়। ও গিন্নি, কি করো? আরেক কাপ চা হবে নাকি? বাবা, এই রান্নার তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, তা কি রান্না হচ্ছে শুনি? মাটন কষা। তোমার ঘুম থেকে ওঠার আগেই আমি গিয়ে বাজার করে এনেছি। মৃন্ময় বাবু অবাক হলো। মাটন কষা খোকার বড্ড প্রিয় ছিল। ও চলে যাওয়ার পর গিন্নি একবারও বাড়িতে মাটন তুলতে দেয়নি। অবশ্য তার নিজেরও ইচ্ছে হয়নি। তাহলে আজ নিজে থেকে বাজার করে আনার কারণটা কি? কেউ কি আসবে? না, কেন? আমি কি আমার পছন্দ মতো রান্না করতে পারি না? এইবারে ব্যাপারটা ভীষণ রহস্যময় লাগলো। আর ধৈর্য ধরতে না পেরে মৃন্ময় বাবু এবার শক্ত গলায় প্রশ্ন করল, লক্ষণ তো ভালো নয় গিন্নি, তোমার আচরণ স্বাভাবিক নয়। এই সত্যি করে বলো তো, তুমি কি লুকোচ্ছ? কদিন ধরেই তুমি কিছু গোপন করছো, আমি উপেক্ষা করেছি। আর নয়, বলো বলো, কার জন্য এই রান্নার আয়োজন? খোকার জন্য। পাগল হলে নাকি? কেন পাগল হব কেন? এতদিন তো ঠিকই ছিলে, তাহলে যে নেই
তার জন্য রান্না করার অর্থ কি? হ্যাঁ, ছিল না এতদিন, কিন্তু খোকা ফিরে এসেছে। কি যাতা বকছো? কেন বিশ্বাস হচ্ছে না? অপরাধের শহরে হঠাৎ করে অপরাধীরা শাস্তি পাচ্ছে। কি মনে হয় কে দিচ্ছে শাস্তি? আমার খোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খোকা। খোকা? খোকা কিভাবে ফিরে এলো? তুমি কি আবার তন্ত্র সাধনা শুরু করেছো? এছাড়া আর কোনো উপায় জানা আছে তোমার? কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে বিয়ের পর তুমি এসবের থেকে দূরে থাকবে। তাহলে কেন রাখলে না কথা? এতদিন তো কথা রেখেছি, কারণ প্রশ্নটা আমার খোকার। একজন স্ত্রী প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারলেও একজন মা কখনো পারে না। আমি খোকাকে কথা দিয়েছিলাম খোকাকে ফিরিয়ে আনবই। ওকে দিয়েই ওর মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু কিন্তু কি? তুমি খুশি নও? বাবা হয়ে খুশি হতে পারলে না? জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য বোঝো তুমি? প্রেত সন্তানকে নিয়ে খুশি হওয়া যায় না। ও জীবিত না প্রেত এসবে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কারণ আমি মা। আমি যে কোনো কিছুর মূল্যেই ওকে ভালোবাসি। ওকে আমার কাছে রাখতে চাই, অন্তত যতদিন আমি বেঁচে আছি। খোকার সাথে কত বড় অন্যায় হয়েছে সেটা তুমি ভুলতে পারো, কিন্তু আমি নই। আমি ভুলিনি সুপ্রিয়া, আমি কিচ্ছু ভুলিনি। প্রতিটা মুহূর্ত খোকা স্মৃতি আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। হ্যাঁ, তোমার মতো কাঁদতে আমি পারি না ঠিকই, কিন্তু যন্ত্রণা আমিও পাই সুপ্রিয়া, আমিও কষ্ট পাই। হঠাৎ মৃন্ময়বাবুর চোখের সামনে বছর খানেক আগের এক সন্ধ্যার স্মৃতি ভেসে ওঠে। তিনি তখন সোফায় বসে একটানা বই পড়ছিল। হঠাৎ হন্তদন্ত হয়ে খোকা বাড়ি এলো। চমকে উঠে কি হয়েছে তা জানতে চাইলে খোকা কেমন যেন অস্বাভাবিক আচরণ করল। কি হয়েছে খোকা? বাবা, মা কোথায়? কেন রে, মা রান্না ঘরে। আরে হয়েছে কি বলবি তো? মা, ও মা, মা। কি রে খোকা, এত হাঁক ডাক কিসের? কোনো প্রশ্ন করবে না, যা বলছি মন দিয়ে শোনো দুজনে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রটুকু গুছিয়ে নাও। গৌতমকে বলা আছে, ও তোমাদের গাড়ি করে পৌঁছে দেবে এয়ারপোর্টে। আসামে আমার এক বন্ধু থাকে, এয়ারপোর্টে অপেক্ষা করবে তোমাদের জন্য। আশা করছি কোনো প্রবলেম হবে না, আর যদি হয় তাহলে আমাকে একটা ফোন করবে, ঠিক আছে? এ নাও টিকিট। সুপ্রিয়া দেবী ও মৃন্ময়বাবু যেন আকাশ থেকে পড়লেন হঠাৎ। আচমকাই যেন কেমন গুমোট বেঁধে গেল চারিদিক। দুম করে বললেই তো আর যাওয়া যায় না খোকা। যেতে হবে, বিপদ কেটে গেলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তোমাদেরকে। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে আমাকে খুলে বল না খোকা। এমএলএ বিরুদ্ধে গিয়ে কেস লড়েছি। বিপদ তো আসবে আমি জানতাম, কিন্তু প্রাণহানির হুমকি দেবে এইটা ভাবিনি। দেখো বাবা, তোমরা আমার দুর্বলতা সেটা ওরা জানে। এখানে থাকলে আমি স্ট্রংলি স্টেপ নিতে পারবো না, তাই তোমাদের নিরাপদ জায়গায় রাখা এখন সব থেকে জরুরি। এরপরে ওদের আর কাউকেই ছাড়বো না। আপাতত ওই শয়তানের বিরুদ্ধে সকল প্রমাণপত্র আমি প্রফেসর অর্ণব গুহর কাছে রেখেছি, সময় মতো কাজে লাগাবো। ব্যাস, আর নয়, যেটুকু জানার জেনেছো, এবার প্যাকিংটা করো তাড়াতাড়ি প্লিজ। আর আর তোর কি হবে? তুই এখানে একা বিপদের মধ্যে থাকবি আর আমরা পালাবো? উফ মা, তাহলে কি আমিও পালিয়ে যাব এখান থেকে? তাহলে পুলিশ জয়েন হয়েছি কেন? পালানোর জন্য আমি কেস নিইনি। খোকা, চিন্তা করো না মা, চিন্তা করো না। তোমার ছেলের কিচ্ছু হবে না তুমি থাকতে। তোমরা সেফলি এখান থেকে চলে যাও প্লিজ। তারপর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিল গৌতমের সাথে। গিন্নি খুব কাঁদছিল, কিছুতেই আসতে চাইছিল না। গাড়িতে বসে যে কতবার বলছিল, শোনো না, মনটা আমার বড় কু ডাকছে গো, বড় কু ডাকছে।
ছেলেটা আমার ঠিক আছে তো? সান্ত্বনা দিচ্ছিলাম গিন্নিকে বারবার। মনটা যে আমারও খারাপ তা বুঝতে দিইনি। হঠাৎ গৌতমের ফোনে একটা কল এলো। ফোনের অপর প্রান্তের কথা শোনা না গেলেও গৌতমের চিন্তিত ও ভয় মিশ্রিত গলা শুনে মনটা কেমন যেন ছ্যাঁক করে উঠল। কোনো এক অজানা আশঙ্কা দানা বাঁধতে লাগলো। দুর্ভাগ্যবশত পরক্ষণে সেই আশঙ্কাই সত্যে পরিণত হলো। আমরা বেরিয়ে যাওয়ার পর খোকাকে মিথ্যা ফোন করে ডেকে খোকার পিস্তল দিয়ে তাকে খুন করা হয়, আর নাম দেওয়া হয় আত্মহত্যা। আসাম আর যাওয়া হলো না, রাস্তা দিয়ে ফিরে এলাম। তবে গিন্নি অসুস্থ হয়ে গেল, মেনে নিতে পারেনি ছেলের চলে যাওয়াটা। আমরা বিশ্বাস করিনি আত্মহত্যার খবরটাকেও, কারণ যে ছেলে লড়াই করতে চেয়েছিল সে আর যাই করুক কখনো নিজেকে শেষ করবে না। এটা হত্যা ছিল আমরা জানতাম, কিন্তু সেটা প্রমাণ করা মোটেই সহজ ছিল না। অনেক চেষ্টা করেও। দিনগুলোর কথা মনে পড়তেই চোখে জল চলে আসে মৃন্ময় বাবুর। সেসব মনে পড়তে যেতেই গিন্নিকে আর কিছু বলতে পারলেন না তিনি। নীরব হয়ে ঘরে চলে যান তিনি। থানাতে আপাতত বিদেশ ও কয়েকজন কনস্টেবল আছে এই মুহূর্তে। নৈতিক কিছু দরকারি কাজে বেরিয়েছে। গৌতমও তাদের তদন্তের কাজে বেরিয়েছে। বিদেশ সিগারেটটা ধরিয়ে বসে বসে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে ব্যস্ত। এমন সময় টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। বিরক্তির সাথে বাধ্য হয়ে রিসিভারটা তোলে সে। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না? তাহলে ফোন করেছেন কেন? আমি ওই লোকটাকে দেখেছি, যার ছবি সব পত্রিকায় দিয়েছেন। তাকে আমি এইমাত্র দেখলাম। আপনি কি এক্ষুনি একবার আসতে পারবেন? লোকটা এখনো এখানে আছে। ঠিকানা বলুন। 2/3B রিজেন্ট এস্টেট, 6 নং বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। ওকে, আসছি। আর হ্যাঁ, আপনি সময় মতো পুরস্কারটা পেয়ে যাবেন। ফোনটা কেটে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিল। ভাগ্যিস এখন থানায় নৈতিক স্যার, গৌতম কেউ নেই। এই সুযোগটা ভালো। ওদের সাহায্য ছাড়া ক্রিমিনালকে ধরতে পারলে সুনাম আর প্রমোশন দুটোই একসাথে পাকা। ঠোঁটের কোলে একটা শয়তানি হাসি খেলে যায় তার। দুজন কনস্টেবলকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে তারা। লোকটার বলা ঠিকানাতে পৌঁছে তো যায় তারা, কিন্তু এ কি, বিল্ডিংটা তো পুরনো, জরাজীর্ণ। এরকম একটা নিরালা জায়গায়, এই ধরনের জায়গাতেই তো অপরাধীদের সব থেকে পছন্দের জায়গা। মনে মনে এইসব কথাই ভাবছিল, কিন্তু হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথায় আপনি? ভিতরে আসুন, চুপি চুপি, কোনো শব্দ না করে আসুন। আপনি একা আছেন তো? বেশি লোক এলে জানতে পেরে যাবে, তখন কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসছি। আপনি ওখানে আছেন তো? হ্যাঁ। দুজন কনস্টেবলকে বিল্ডিংয়ের বাইরে অপেক্ষা করতে বলে একাই ভেতরে চলে যায় সে। সন্ধে প্রায় আগত, তার উপর ইলেকট্রিসিটি বিহীন অন্ধকারাচ্ছন্ন বিল্ডিংয়ের ভেতর প্রায় কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশটা অন করে ধীরে ধীরে এগোতে লাগলো। ওপরের অবস্থা যেন আরও বেশি ভয়ঙ্কর। পলেস্তারা খসে দেওয়াল ভেঙে মেঝেতে ছড়িয়ে রয়েছে। এরকম জায়গায় সাপ খোপ থাকলেও বিশেষ অবাক হবে না বিদেশ। হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় জানালো বিপদ আগত। তার ইচ্ছে হলো এক দৌড়ে এখান থেকে বেরিয়ে যেতে। এরকম জায়গায় ক্রিমিনাল কেন, কোনো পাগলও আসবে না। কনস্টেবলদেরও নিচে রেখে এসেছে। উফ, বড্ড বোকামি করে ফেলেছে সে। প্রমোশনের লোভে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিল, নইলে খোঁজ খবর না নিয়ে একা একা একটা অজানা অচেনা লোকের ডাকে কিভাবে কেউ আসে। নিজের ওপর বড্ড রাগ হলো তার। ফিরে যেতে গিয়েও যেন কিসের টানে যেতে পারল না। ভাবল, দেখি না শেষ পর্যন্ত কি হয়। তাড়াতাড়ি লাস্ট নাম্বারে কল করল, কিন্তু এ কি, ফোন সুইচ অফ বলছে কেন? না,
এখানে আর এক মুহূর্তও নয়। মনে হয় তাকে কেউ ফাঁদে ফেলতে চাইছে। এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। সবে সে সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একটা ডাক। বিদেশ। কে কে? আমি। লোকটাকে দেখবেন না, আসুন। বিদেশ মহাচ্ছন্নের মতো একটা ভাঙা ঘরে এসে প্রবেশ করে। সামনে একটা অবয়ব লক্ষ্য করে ফ্ল্যাশ আলোটা ফেলতেই চমকে ওঠে। এ তো অভিরাজ, কিন্তু কিভাবে সম্ভব এটা? ভয় সে দুপা পিছিয়ে আসে। কে তুমি? কেন, আমায় চিনতে পারোনি? না, তুমি কিছুতেই অভিরাজ হতে পারো না। ও তো মারা গেছে। আমি কি বলেছি আমি জীবিত? মানে? মানে আমি অভিরাজ, কিন্তু মৃত। কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, কাছে আসি। না না না, একদম কাছে আসবে না, যাও বলছি। কাছে আসবে না, একদম যাও বলছি। বিদেশ ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে মূর্তিটা অন্ধকারে এগিয়ে আসতে থাকে। একদম মুখের সামনে এসে জিজ্ঞেস করে, এবার চিনেছ? বিদেশ এক দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু অবয়বটি তার হাত দুটো খপ করে ধরে ফেলে। পালিয়ে যাবে, হ্যাঁ, পালিয়ে যাবে। এত সহজ? আমি তো পালাতে পারিনি সেদিন, তাহলে তোমাকে কিভাবে ছাড়ি? বিদেশের একটা হাত আক্রোশের সাথে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। মট করে একটা আওয়াজে হাতটা ভেঙে যায় তার। তীব্র চিৎকার ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের ভেতরে। ওদিকে নিচে দাঁড়ানো কনস্টেবল দুজন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য হারিয়ে শেষে কিছু দূরে চায়ের দোকানটায় চলে যায়। ফোন না করলে স্যার তাদেরকে ভেতরে যেতে মানা করেছে, তাই তারা নিশ্চিন্ত মনে থাকে, খুব একটা মাথা ঘামায় না। বিদেশের চিৎকার থামার আগে অবয়বটি এবার তাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তার পা দুটোকে একসাথে মুচড়ে দেয়। বিদেশ কষ্টে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে। প্লিজ ছেড়ে দাও আমায়। আমি আমি অন্যায় করেছি তোমার সাথে, আমি স্বীকার করছি। এভাবে নয়, সকলকে জানাতে হবে নিজের অপরাধ। হ্যাঁ, আমি রাজি। বলো কি করতে হবে আমায়, কিন্তু আমাকে মেরো না। নৈতিক পালকে ডাকো এখানে, বলো তুমি স্বীকারোক্তি দিতে চাও। করো ফোন। অনেক কষ্টে ফোন করার কিছুক্ষণের মধ্যেই নৈতিক এসে হাজির হয়। টর্চের আলোয় ভাঙা ইট পাথরের মাঝে যন্ত্রণা কাতর বিদেশকে ওভাবে পড়ে থাকতে দেখে নৈতিকের বুক কেঁপে ওঠে। শীঘ্রই বিদেশকে তুলতে যাবে এমন সময় হাতের টর্চের আলোয় ঘরের এক কোণ উজ্জ্বল হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে থাকা হিংস্র এক অবয়ব দেখে নৈতিকের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায়। অভিরাজ রয়, আপনি? অবয়বটি রুক্ষ স্বরে বিদেশকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, কি হলো? স্বীকার করো শয়তান। বিদেশ কাঁপতে কাঁপতে নৈতিককে সমস্ত ঘটনাটা বর্ণনা করে। কিভাবে অভিরাজকে ফাঁসানো হয়েছে, এমএলএর সাথে হাত মিলিয়ে কিভাবে তাকে হত্যা করেছে, সমস্ত সত্যটা কিছুমাত্র না লুকিয়ে সে বলেছে। নৈতিক সবটা ভিডিও রেকর্ড করে নিয়েছিল প্রমাণ হিসাবে। কাহিনী শুনতে শুনতে ভীষণ অবাক হয়েছে নৈতিক। মানুষ এত নিষ্ঠুর, এত হিংস্র কিভাবে হতে পারে? সবাই তো বলে পশুরা হিংস্র হয়, কিন্তু মানুষ, তার তো মান আর হুঁশ দুটোই থাকার কথা। তবে শুধুমাত্র লোভের বর্ষবর্তী হয়ে এত বড় ষড়যন্ত্র কিভাবে কেউ করতে পারে? অভিরাজের দোষটা কোথায় ছিল? সে সৎ ছিল, লোকের ভালো চাইত, এটাই তার দোষ। সমাজ কিভাবে শিখবে এর থেকে? সৎ হওয়া মানে মৃত্যুকে ডেকে আনা, সাহায্য করা, বিপদে পাশে থাকা মানে নিজের বিপদকে ডেকে আনা। এরকম আরো প্রশ্ন মনে আসছিল তার। হঠাৎ একটা কড়কড়ে গলার আওয়াজে চমক ভাঙে। অভিরাজের প্রেত আবার বলতে শুরু করে,
এরা যে ভয়ানক কিছু করতে পারে সেটা বুঝেই সেদিন মা বাবাকে বন্ধুর বাড়ি পাঠাতে চেয়েছিলাম, যাতে মা বাবার কোনো ক্ষতি এরা করতে না পারে। কিন্তু ওদের প্ল্যান ছিল অন্য। ওরা আমাকে মারার সাথে সাথে আমার সম্মানটাও শেষ করতে চেয়েছিল। সেজন্যই সেদিন আমাকে ওরা মিথ্যা নাটক সাজিয়ে ফোন করে মীনাক্ষী রোডের একটা নিটালা গলিতে ডাকে। তার কাছে নাকি এমএলএর বিরুদ্ধে আরও প্রমাণ আছে। আমিও শত্রু বিনাশের নেশায় দৌড়ে গেছিলাম। গিয়ে জানলাম ওটা বিদেশের ফন্দি। শুধুমাত্র টাকার লোভে বিদেশ এমএলএকে সাহায্য করে গেছে প্রতিনিয়ত। আমি না হয় মৃত পিশাচ, কিন্তু এরা তো সব এক একটা জীবিত নর পিশাচ। কি বাদ ছিল সাধারণ মানুষের টাকা লোপাট, নারী পাচার ষড়যন্ত্র, উপরমহলের সাথে হাত মিলিয়ে বেকারত্বের সৃষ্টি, অস্ত্র পাচার, এরকম আরও কত কি। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমি জোগাড় করে ফেলেছিলাম। সেই জন্যই তো আমাকে সরিয়ে দিল। সকল প্রমাণ প্রফেসর অর্ণব গুহর কাছে রাখা আছে। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার নামে এরা মিথ্যা রটিয়েছিল। আমি তো আর বেঁচে নেই, কিন্তু আমার বাবা মা খুব কষ্ট পায়। সমাজে তাদেরকে একঘরে করে রাখা হয়েছে। সত্যিটা প্রকাশ করে আমার বাবা মায়ের সম্মানটা ফিরিয়ে দিন। শেষ জীবনটা অন্তত তারা সম্মানের সাথে ভালো করে বাঁচুক। অন্ধকারে এতক্ষণ চুপ করে গুটিসুটি হয়ে বসেছিল বিদেশ। ভেবেছিল এবার বুঝি তার নিস্তার, যে সে অপরাধ স্বীকার করে নিয়েছে। কিন্তু ও কি, অভয়াবটা ধীরে ধীরে তার দিকে অমন ভয়ঙ্কর হাসি মাখা মুখ নিয়ে এগিয়ে আসছে কেন? টর্চের আবছা আলোয় সাক্ষাৎ জমের মতো কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি তো স্বীকার করেছি, আমাকে ছেড়ে দাও বলছি। ওনাকে ছেড়ে দিন দয়া করে, আইন ওকে শাস্তি দেবে, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। নৈতিক চেয়েও কিছু করতে পারল না। পা দুটো যেন ভয় এগোতে চাইল না আর। মিস্টার সাহসী নৈতিক পাল এখন ভয় সিঁটিয়ে আছে। ভেবেই নিজের ওপর দয়া হলো তার, যে কোনোদিন কাউকে ভয় পায়নি, বড় বড় ক্রিমিনালদের এক ঘায়ে ঘায়েল করেছে, সে আজ ভূতকে ভয় পাচ্ছে। ভূত, হ্যাঁ ভূতই তো। যে লোকটা গত কয়েক মাস আগে মারা গিয়েছে, সেই লোকটা চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। সে ভূত ছাড়া আর কি বা হতে পারে? কিন্তু তার শিক্ষিত মস্তিষ্ক যেন কিছুতেই মানতে পারছে না। হঠাৎ একটা বিকট গুলির আওয়াজ, আর তারপর আবার সমস্ত কিছু নিস্তব্ধ। বিদেশের শরীরটা নুইয়ে পড়ল মেঝেতে, হাতে ধরা তার পিস্তলটা। কি হয়েছে ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো তার। আসলে বিদেশ বুঝতে পেরেছিল তার অন্তিম মুহূর্ত নিশ্চিত। এই প্রেতের হাত থেকে আজ কেউ তাকে রক্ষা করতে পারবে না। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নিজেই নিজেকে নৈতিক দৌড়ে গেল বিদেশের কাছে। নাকের কাছে হাত দিয়ে দেখল শ্বাস পড়ছে কিনা। কি মনে হতে ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে তাকাতেই অবাক হয়ে যায় সে। কেউ নেই সেখানে। একটু আগেই মৃত অভিরাজ রয় দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু এখন সেই জায়গাটা ফাঁকা। এই সবটাই কি তার ভ্রম, নাকি থিয়েটারে কোনো দৃশ্যপট? কে জানে। এতদিনের সব অভিজ্ঞতা যেন এক লহমায় মিথ্যে হয়ে যাচ্ছে। সেদিকেই নীরবে অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে কত কিছু ঘটে গেল একসঙ্গে। পুরোটা হজম করতে তার একটু সমস্যাই হচ্ছিল বই কি। এ কি হাতেও বিশ্বাসযোগ্য নাকি দুঃস্বপ্ন? দুনিয়া কি কখনো বিশ্বাস করবে তাদের বলা এই গল্পটা? বিদেশের মৃত্যুর অন্য এক গল্প সাজাতে হবে। আকাশ কুসুম এই সমস্ত কিছু ভেবে চলেছিল নীরবে সে। হঠাৎ হন্তদন্ত হয়ে ঘরে এলো কনস্টেবল দুজন। কি হয়েছে স্যার? গুলির আওয়াজ এলো। কথাটা বলতে বলতে টর্চের আলোয় ওদের চোখ পড়ল বিদেশের ওপর। হঠাৎ নৈতিকের উপস্থিত বুদ্ধি জাগ্রত হলো। তাড়াতাড়ি বলল, খুনি পালিয়েছে, তোমরা কোথায় ছিলে? আমাদের তো বাইরে অপেক্ষা করতে বলেছিলেন উনি। ফোন করলে তবেই আসতে বলেছিলেন।
ওনাকে একজন ফোন করেছিল খুনিকে শনাক্ত করার জন্য। হ্যাঁ, সেই খুনি গুলি ছুঁড়ে পালিয়েছে। বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তোমরা একটা অজানা লোকের ভরসায় আমায় কিছু না জানিয়ে চলে এলে, আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করলে না। আসলে আসলে আমরা কিছুই জানি না স্যার। বিদেশ স্যারই আমাদের কাউকে কিছু জানাতে বারণ করেছিল, নইলে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর ফোর্স ডাকো দরকার হলে। এরপর পকেট থেকে দ্রুত ফোন করে গৌতমকে ফোন করে ডেকে নেয় সে। এই মুহূর্তে মানসিকভাবে তার একটু সাপোর্ট লাগবে। এরপর কোনো রকম গোপন না করে গৌতমকে সবটা বলে নৈতিক, তবে দুনিয়ার কাছে লুকিয়ে যায়। এখন যদি সবাইকে প্রেতের কথা বলতে যায়, তাহলে কি কেউ বিশ্বাস করবে? উল্টে ওকেই হয়তো দোষী করবে। তাই এ বিষয়ে মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। আসল ব্যাপারটা অনুসন্ধান না করে কোনো কথা কাউকে জানানো ঠিক হবে না কিছুতেই। আপাতত বিদেশের বয়ান অনুযায়ী অভিরাজের কেসটা আগে সলভ করা দরকার, তারপর না হয় ভূতের ব্যাপারটা দেখা যাবে। কিছুদিনের মধ্যেই নৈতিক ওপর মহলে অনুরোধ জানায় অভিরাজ রায়ের কেসটা রিওপেন করার জন্য। অনেক ঝামেলার পর কেস রিওপেন হয়। গৌতম ও নৈতিক দুজনেই নিজেদের জান লড়িয়ে দেয় এবং 1 মাসের মধ্যেই অভিরাজের পক্ষে কেসটা জিতে যায়। প্রমাণ হয়ে যায় যে অভিরাজ রয় সম্পূর্ণ নির্দোষ। কিন্তু হায়, এখন আর কি লাভ প্রমাণ হয়ে? নির্দোষ প্রমাণিত হওয়া লোকটাই আজ কোথাও নেই। আর দোষীরা, তারাও বা কোথায় আজকে? আইন শাস্তি আগেই দেওয়া হয়ে গেছে, তারা শাস্তি পেয়ে গেছে। তবে বিদেশের মৃত্যু নিয়ে তার মনে যথেষ্ট সন্দেহ আছে। আর তাছাড়া তার হত্যাকারী কে, এই কথার উত্তর সে কে দেবে? এমন অবস্থায় খুব দিশাহীন লাগছিল তার। গৌতমের বয়স কম হলেও বেশ ভরসাযোগ্য বলেই মনে হয় নৈতিকের। তাই ভরসা করে গৌতমকে সবটা জানিয়েছিল সেদিনের সম্পূর্ণ ঘটনাটা। আশ্চর্যের বিষয়, গৌতম এক ফোঁটাও অবাক হয়নি আর অবিশ্বাসও করেনি, বরং সে নৈতিককে একটা দারুণ বুদ্ধি দিয়েছিল। তার বুদ্ধিতেই 1 ঢিলে 2 পাখি মারা গেছে, এটা ভেবে খুশি হলো নৈতিক। অভিরাজের কেসটা জিতল, আর ওদিকে গৌতমের বুদ্ধিতে বিদেশের মৃত্যুর আসল রহস্যটাও প্রকাশ পেল না। সকলে জানল এমএলএর কোনো গুপ্তচর বিদেশকে হত্যা করেছে। এমএলএ লোকটা তো আর একা অপরাধ করতে পারে না, আরও লোক যুক্ত আছে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় এমএলএ মারা যাওয়ায় তারা সাবধান হয়ে যায়। আর যেহেতু বিদেশ একমাত্র এই সব অপরাধের সাক্ষী, তাই নিজেদের আত্মরক্ষার স্বার্থে বিদেশকে পথ থেকে সরিয়ে দেয়। এরকমভাবে সাজিয়ে ঘটনাটাকে উপস্থাপন করা হয়। চারিদিকে যেন হুলুস্থুলু শুরু হয়ে গেল। এতদিন ধরে মানুষ যাকে খারাপ লোক ভেবে আসছিল, তা আসলে মিথ্যে ছিল। আর অন্যদিকে এমএলএর মতো এত শয়তান লোককে মানুষ দেবতা জ্ঞানে মেনে আসছিল। নিউজ পেপার, ম্যাগাজিন সর্বত্র ছড়িয়ে পড়ল ব্যাপারটা। এদিকে নৈতিক পড়েছে এক সমস্যায়। সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না প্রেতের দৃশ্যটা। যদিও বা সেটা তার চোখের সামনেই সবটা হয়েছিল, তবুও কোথাও যেন খটকা লাগছে বারবার। আচ্ছা, এটা কি আদেও কোনো খটকা, নাকি হেরে যাওয়ার প্রবল ভয়? এখনো পর্যন্ত সে একটাও কেস হারেনি। সেই আজকে এই কেসটা হেরে গিয়ে ভূতের ওপর দায় চাপাচ্ছে। কেমন পরিস্থিতির মুখোমুখি হলো সে? এমন সময় গৌতম প্রবেশ করলো কেবিনে। আপনাকে ধন্যবাদ জানাতে এলাম স্যার। কিসের জন্য বলো তো? অভিরাজ স্যারকে নির্দোষ প্রমাণ করতে আপনি অনেক হেল্প করেছেন। আপনি না থাকলে আমার পক্ষে এসব সম্ভব হতো না। আমি আমার কর্তব্য করেছি মাত্র। কিছু হয়েছে? হ্যাঁ, ভাবছি জবাব কি দেব। আর তাছাড়া পরপর এত হত্যাকাণ্ড, এসবের তো একটা শেষ আছে নাকি?
জেনে শুনে চুপ করে দেখে যাব? মানলাম ওরা সবাই অপরাধী, কিন্তু তার জন্য আইন আছে, আইন ওদের শাস্তি দেবে। এভাবে একটা প্রেত এসে সকলকে মেরে যাবে, মানে আমার এটা উচিত মনে হচ্ছে না। একজন পুলিশ হয়েও একটা কথা বলছি স্যার, এতদিন আইন কি করতে পেরেছে? বেসমেন্টে গিয়ে দেখুন, বছরের পর বছর ধরে ফাইল জমা হয়ে পড়ে রয়েছে। কোনোটা হয়তো চেষ্টা করেছে, আবার কোনোটা হয়তো খুলেও দেখেনি। খুব কম রিপোর্ট আছে যেগুলো সলভ হয়েছে। বেশিরভাগ অপরাধীরা পার্টি পলিটিক্সের সাথে যুক্ত, তাই ওরা নির্দ্বিধায় অপরাধ করে বেড়াচ্ছে, কারণ ওরা জানে পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না, পার্টি ওদের ঠিক বাঁচিয়ে নেবে। এখন যদি কেউ ওদের প্রাপ্য শাস্তি দেয়, সমস্যা কি? আচ্ছা আপনি বলুন তো, সত্যি কি আইন পারবে ওদের যথাযোগ্য শাস্তি দিতে? নৈতিক মাথা নিচু করে থাকে, তার কাছে কোনো উত্তর নেই। সে জানে গৌতম ঠিকই বলছে। আর উপর মহলকে জবাবদিহির যদি প্রশ্ন ওঠে, তাহলে সত্যিই সেটা চিন্তার। কিন্তু একটা কথা বলতে চাই স্যার, জীবনে কখনো কখনো হেরে যাওয়ার মধ্যেও জিত খুঁজে নিতে হয়। নাইবা হোক সেই জিত নিজের, অন্তত কারণ না কারোর তো মঙ্গল সাধন হয় নিশ্চয়ই। সেটা ভেবে না হয় এবারের কেসটা হেরে গেলেন। আমাদের পুলিশের কাজই তো জনগণের মঙ্গল। ক্ষমা করে দেবেন স্যার যদি ছোট মুখে কোনো বড় কথা বলে থাকি। আসি স্যার। নৈতিক হতবম্ব হয়ে নির্বিকারভাবে বসে রইল। এ কোন গৌতম? এখানে আসার পর থেকে সে গৌতমকে নিতান্তই একজন সাধারণ ছেলে ভেবে এসেছিল, কিন্তু গৌতম আর 5 জনের মতো কোনো সাধারণ ছেলে নয়। ওর চিন্তা ভাবনা অনেকের থেকে অনেক বেশি উন্নত। সত্যি, কার মধ্যে যে কোন গুণ সুপ্ত অবস্থায় থাকে বোঝা যায় না যতক্ষণ না পরিস্থিতি চেনায়। নৈতিক কতই না চিন্তা করছিল, কত সহজে সমস্যার সমাধান করে দিয়ে চলে গেল। না, ছেলেটার মধ্যে পজিটিভিটি আছে। কথাগুলো ভেবে ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে নৈতিকের। তারপর হঠাৎ কি মনে হতেই মুখটা আবারও ম্লান হয়ে যায়। সেটা দেখে গৌতম পুনরায় জিজ্ঞেস করে, কোনো সমস্যা স্যার? না, ঠিক আছে। আচ্ছা, অভিরাজ রয় আমায় সেদিন তার বয়স্ক মা বাবার কথা উল্লেখ করেছিলেন। বলছি, ওনারা শুনেছেন তাদের ছেলে নির্দোষ প্রমাণ হয়েছে? মানে তারা এখন ঠিক আছে তো? ঠিক বলতে পারবেন না স্যার, আসলে ওনাদের সাথে সেরকম কোনো যোগাযোগ আমার নেই। সর্বত্রই প্রচার হয়েছে খবরটা, সুতরাং নিশ্চয়ই শুনেছেন আশা করছি। ভালো থাকুক। আচ্ছা, আরেকটা হেল্প করতে পারবে আমায়? নিশ্চয়ই স্যার, বলুন। তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাওয়ায় প্রায় কিছুই আনতে পারিনি সঙ্গে। এদিকে আমার ওয়াইফ কদিন ধরে আমার মাথা খারাপ করছে। মনীষীদের মূর্তি মুখোশ দিয়ে ঘর সাজানোর ওর খুব শখ। এই শহরে তো আমি একদম নতুন, সেরকম কাউকেই চিনি না। তোমার কি মানে চেনা জানা কোনো শিল্পী আছে যে ভালো মুখোশ বানাতে পারে? না স্যার, চেনা কেউ নেই, তবে আপনি বললেই আমি খুঁজে দেখতে পারি। আচ্ছা বেশ, খুঁজে দেখো, আমার একটু উপকার হয় তাহলে। সকাল থেকেই মৃন্ময় বাবু ভীষণ অস্থির হয়ে আছে। ড্রয়িং রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দ্রুত পাইচারি করে চলেছে প্রায় ঘণ্টাখানেক ধরে। সকালের নিউজ পেপারটা পড়ার পর থেকে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না সে। মনে মনে বিড়বিড় করতে লাগলো, আবার একটা মৃত্যু, আবার একটা মৃত্যু। না না, এইভাবে চলতে দেওয়া যায় না আর, যথেষ্ট। কিন্তু খোকার হত্যাকারীরা শাস্তি পেয়েছে, এটা তো ভালো কথা। এমনকি এতদিন ধরে যেটা চেষ্টা করেও করতে পারিনি সেটা হয়েছে। আমার খোকা নির্দোষ প্রমাণিত হয়েছে। তবুও আমি খুশি হতে পারছি না কেন? আমার খোকা কি তবে এভাবেই সারা জীবন? না না, কিছুতেই না। হঠাৎ হাঁপিয়ে উঠে সোফায় বসে পড়ল। দরদর করে ঘামছে দেখে ফ্যানটা চালিয়ে দিল। ঠান্ডা হাওয়ায় চোখ দুটো আরামে বুজে এলো। চোখ দুটো বন্ধ করতেই বহু বছরের পুরনো একটা স্মৃতি চলন্ত ছবির মতো ভেসে উঠল হঠাৎ। প্রায় 30 বছর আগের কথা।
মৃন্ময়বাবু সুপ্রিয়া দেবীকে ভালোবেসে বিয়ে করেছিল বাড়ির অমতে। মৃন্ময়বাবুরা যথেষ্ট অবস্থাপন্ন ছিল। যৌথ পরিবারে বড় হয়ে ওঠার পরেও নিজের সিদ্ধান্তের ব্যাপারে ভীষণ রকম স্বাধীন ছিল সে। কলেজের সহপাঠিকা সুপ্রিয়াকে পছন্দ করেছিল, কিন্তু বাড়িতে কেউই মানতে চায়নি সুপ্রিয়াকে, কারণ ওর বাবা ছিলেন একজন কুখ্যাত তান্ত্রিক। জনরব ছিল মেয়েও নাকি তন্ত্রবিদ্যায় পারদর্শী। বাড়ির লোক খোঁজ খবর নিয়ে জানতে পেরে একেবারে মেয়েকে বসেছিল। ওই মেয়েকে তারা নাকি ঘরেই তুলবে না। এদিকে মৃন্ময়বাবুও নিজের সিদ্ধান্তে অটল। সেদিন সংকোচের সাথে সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করেছিল যা রটেছে তা সত্যি কিনা। সুপ্রিয়া কোনো লুকোচুরি না করে নিঃসংকোচে বলেছিল, হ্যাঁ, আমিও কিছু জানি। বাবা শিখিয়েছেন বিপদে আপদের জন্য। মৃন্ময়বাবু সেদিনই পণ করিয়ে নেয় এই বিদ্যা যেন সে কোনো দিনই না ফলায়। সুপ্রিয়া দেবীও বিনা বাক্যব্যয় মেনে নিয়েছিল। সুপ্রিয়া সত্যি এতগুলো বছরে কোনো দিনই এই সবার করেনি। বাড়ি থেকে মানতে পারেনি, তাই পরিবারের মায়া চিরতরে ছেড়ে সুপ্রিয়া দেবীকে নিয়ে চলে আসে এই ছোট্ট শহরটিতে। নিজের যোগ্যতায় একটা চাকরি জোগাড় করে বউ বাচ্চাকে নিয়ে দিব্যি সুখে ছিল। ভাগ্যর ফেরে আজ কি থেকে কি হয়ে গেল। হয়তো পরিবারের হায় লেগেছিল, বড়দের আশীর্বাদ ছাড়া বিয়ে করার ফল। সেদিন না পেলেও এই শেষ বয়সে তাকে হয়তো পেতে হচ্ছে। আজ সে বুঝতে পারছে ছেলেকে হারিয়ে সেদিন তার বাবা মা কতই না কেঁদেছিল, দুঃখ পেয়েছিল। খোকাকে হারিয়ে মৃন্ময়বাবু আজ নিজে সেটা উপলব্ধি করতে পারছে। অতীতে সেই সব দিনগুলো ভাবছিল। হঠাৎ এমন সময় ওপরের ঘর থেকে খুটখাট শব্দ পেল, যেন বুট পরে কেউ হেঁটে বেড়াচ্ছে। অনেকক্ষণ ধরে সুপ্রিয়াকে দেখতে পাচ্ছে না। কৌতূহল বশত শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল। বুঝতে পারল শব্দটা খোকার ঘর থেকেই আসছে। ধীরে ধীরে সন্তর্পণে দরজার সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে মৃদু কথা বলার শব্দ আসছে। কেমন সন্দেহ হতে লাগলো মৃন্ময়বাবুর। দরজাটা বন্ধ আছে, কিন্তু লক করা নেই। তাই এক ধাক্কায় দরজাটা ঈষৎ আওয়াজ করে খুলে গেল। ঘরের ভিতরে দৃশ্য দেখে মৃন্ময়বাবুর বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। এ কে দাঁড়িয়ে আছে সুপ্রিয়ার পাশে? এ তো অবিকল খোকা। তবে কি সত্যি সুপ্রিয়া তন্ত্র করে খোকাকে এই জগতে ডেকে এনেছে? এ কি সুপ্রিয়া, তুমি এটা কি করেছো? এই কলসিটা এখানে কেন? এটা তো গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম আমরা। তোমার কি মনে হয় আমি এত বোকামি করব? মানে খোকার হত্যাকারীকে শাস্তি না দিয়েই কলসি ভাসিয়ে দেব? হতে কি আমার প্রতিবাদী খোকা মুক্তি পাবে গো? তার মানে তুমি নকল কলসি? ছি ছি সুপ্রিয়া, ছি। নিজের ছেলের সাথে সবাই সেদিন ঠিকই বলেছিল, রক্ত কথা বলে। বাঘ রক্তের স্বাদ একবার পেলে কি আর চুপ করে থাকতে পারে? জীবনে যে একবার তন্ত্র করে সে কি নিজেকে সংবরণ করে রাখতে পারে সারা জীবন? তুমিও পারলে না। না, খোকাকে ফিরিয়ে আনিনি, শুধু খোকার অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি মাত্র। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ খোকার অবয়বটি চুপচাপ দাঁড়িয়েছিল, এবারে একটু নড়ে ওঠে। আমি আপনাকে বুঝিয়ে বলছি আঙ্কেল। আঙ্কেল? একটু যেন ভ্যাবাচাকা খেয়ে গেল মৃন্ময়বাবু। এ কে? এ তো তার খোকা নয়। কে কে তুমি? আমি গৌতম। মৃন্ময়বাবু বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর গৌতম সমস্তটা খুলে বলল মৃন্ময়বাবুকে। অভিরাজ স্যার আমার আদর্শ ছিলেন। তার সততা, কর্মনিষ্ঠা, ন্যায়পরায়ণতা সবটা আমায় প্রভাবিত করত। আমি যে ওনাকে শুধু শ্রদ্ধা করতাম তা নয়, বরং আমি ওনাকে আমার জীবনের রোল মডেল বানিয়ে ফেলেছিলাম
নিজেরই অজান্তে। ওনার মৃত্যুতে শুধু আপনারা নন, বরং আমিও ভীষণ ভেঙে পড়েছিলাম। আর এটাও বুঝেছিলাম এটা একটা নোংরা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি অসহায় ছিলাম আঙ্কেল, চাইলেও আমি সাহস পাচ্ছিলাম না কোনো স্টেপ নেওয়ার। আমার একার কি ক্ষমতা বলুন? তখনই একদিন আন্টি ফোন করে খুব কান্নাকাটি করেন, আমার কাছে সাহায্য চান, মিনতি করেন স্যারের হত্যা রহস্যের ফাঁস খুলে দিতে। নিজেকে ভীষণ অপরাধী মনে হয় আমার। সেদিনই আমি হঠাৎ এক প্রকার শক্তি উপলব্ধি করি, মনে মনে প্রতিজ্ঞা করি এর সমাধান আমি করবই, স্যারকে নির্দোষ প্রমাণ করবই। সেই মতোই প্রস্তুত হতে লাগলাম। নিজের পরিচয় লুকোতে প্রথমেই আমার এক অভিজ্ঞ বন্ধুর থেকে স্যারের নকল মুখোশ তৈরি করলাম, নিজেকে স্যারের মতো সাজালাম। নিখুঁত বাহ্যিক রূপের জন্য মেহনত কম করতে হয়নি। এরপর সমস্ত তথ্য জোগাড় করা শুরু করলাম, আর তারপর শুরু হলো আমার আসল খেলা। অজানা নম্বর থেকে এমএলএকে ব্ল্যাকমেল করে ওকে আত্মহত্যা করতে বাধ্য করলাম। যদিও তো এতটা সহজ ছিল না, ছিল রিস্ক, কিন্তু ভগবানের ওপর ভরসা, আন্টির চোখের জল আর অভিরাজ স্যারের আদর্শ আমাকে অসীম শক্তি জুগিয়েছে। আমার পরিবার নেই, সংসার নেই, তাই কোনো পিছু টানো নেই, তাই ভয় পেলাম না। আন্টিকে এ ব্যাপারে কাউকে কিছু জানাতে বারণ করেছিলাম। আর আজ শেষবারের মতো এই রূপে এখানে আন্টির অনুরোধে দেখা করতে এসেছিলাম, কারণ এরপর আর কখনো এই রূপ আমি ধারণ করব না, মানে প্রয়োজন পড়বে না। আমার কাজ শেষ। এমএলএর ব্যাপারটা বুঝলাম, কিন্তু বাকি মার্ডারগুলো, ওইগুলো করার কারণ কি? আসলে ওগুলো কাকতালীয়। স্যারের কেসের সাথে ওরা সকলেই কোনো না কোনোভাবে জড়িত ছিল, তবে কাকতালীয়ভাবে ওরা পুনরায় অপরাধ করেছিল মৃত্যুর পূর্বে। ফলে সকলে ভেবেছে ওরা মৃত্যুর পূর্বে করা অপরাধগুলোর জন্যই হয়তো নিহত হয়েছে। আদতে তা নয়। ঘটনাগুলি না ঘটলেও ওরা আমার হাতে এমনিতেই মরত। তবে কিসমাতের খেলায় ওদের হত্যা করার আরও একটি করে কারণ পেয়ে গেছিলাম, যার জন্য এদের মৃত্যু নিয়ে আর কোনো তদন্তই হয়নি। এদিক থেকে ভালোই হয়েছে জানেন। মৃন্ময় বাবু দুহাত জোর করে কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে গেল। সুপ্রিয়া দেবীর দু চোখ ছাপিয়ে জল এলো। গৌতম সমস্তটা জানিয়ে চলে গেল। আমাকে ক্ষমা করো কিন্নি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কি করে ভাবলে আমি প্রতিজ্ঞা ভাঙব? আমি যে তোমায় কথা দিয়েছিলাম আমি কখনোই তন্ত্র সাধনা করব না। আর তাছাড়া আমি খোকাকে মৃত্যুর পরেও এই জগতে আটকে রাখবো কিভাবে? আমি কি এতটাই স্বার্থপর মা? আচ্ছা, সেদিন যে তবে মাটন রান্না করছিলে, সে কি গৌতমের জন্য? নয় তো কার জন্য? গৌতম আমার আর এক ছেলে। ও যে খোকার মতোই মাটন খেতে বড় ভালোবাসে গো। তুমি যাতে সন্দেহ না করো তার জন্যই তোমাকে মিথ্যে বলেছিলাম। এখন একটাই কাজ বাকি। কি বলো তো? খোকার চিতার ছাই ভস্মর বিসর্জন আর নতুন করে শ্রাদ্ধানুষ্ঠান। সেই উপলক্ষে দুজনে কয়েকদিনের জন্য গয়া রওনা দিল। সেখানে গিয়ে সবটা নিয়ম মেনে সম্পন্ন করল। তারপর সেখানে কয়েকটা দিন কাটিয়ে আবার ফিরে এলো নিজ বাসস্থানে। এখন বেশ হালকা হালকা লাগে নিজেকে সুপ্রিয়া দেবীর, যেন অনেক বড় একটা অপরাধের বোঝা তার কাঁধ থেকে নেমে গেছে। খোকাও মুক্তি পেয়ে গিয়েছে। এখন শুধু তার অপেক্ষার পালা। পরজনমে খোকাকে আবার কাছে পাওয়ার স্বপ্ন বুনতে লাগল অশ্রু সজল দুই চোখ দিয়ে। নিজের কেবিনে বসে অভিরাজ রায়ের কেস ফাইলটা উল্টে পাল্টে চোখ বোলাচ্ছিলেন নৈতিক পাল। অভিনব কেস বটে, এর আগে এমন অভিজ্ঞতা হয়নি, ভবিষ্যতেও হবে কিনা তার সন্দেহ আছে। কথাটা ভাবতে ভাবতে অভিরাজের পুলিশ ইউনিফর্ম পরিহিত ছবিটা গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। আচমকা কি মনে হতে ফাইলের ভেতর থেকে টপ হ্যাট পরা লোকটির স্কেচটি বের করে ছবির পাশাপাশি রাখলেন।
ছবি দুটোকে কয়েক মিনিট ভালো করে পর্যবেক্ষণ করেই নৈতিকের ভ্রূজোড়া হঠাৎ সংকুচিত হয়ে গেল। দ্রুত টেবিলের ওপর রাখা বেলটা প্রেস করলেন। একটা তীব্র ক্রিং ঘণ্টা ধ্বনি বেজে উঠতেই একজন হাবিলদার এসে উপস্থিত হয়। নৈতিক তাকে দিয়ে গৌতমকে ডাক পাঠায়। কিছুক্ষণের মধ্যেই গৌতম এসে হাজির হয়। হ্যাঁ স্যার, বলুন। গৌতম, অভিরাজ রায়ের কেসটা সলভ করে ফেলেছি। বলেছিলাম না আমি কখনো কোনো কেসে হেরে যাইনি। কোনো ক্লু পেয়েছেন স্যার? অবশ্যই পেয়েছি গৌতম। আমার মন বলছে ওই লোকটা অভিরাজ নয়, কিছু একটা রহস্য আছে এর মধ্যে। গৌতম ইতিমধ্যেই ঘামতে শুরু করেছে। সে ভেবেছিল কেসটা সলভ হয়ে গেছে, কিন্তু নৈতিক পাল যে ছাড়ার পাত্র নয় সেটা আগেই বোঝা উচিত ছিল। কি হলো গৌতম, ভয় পেলে? আসল সত্যিটা ফাঁস হওয়ার ভয়? হ্যাঁ কেন স্যার, ভয় পাবো কেন? আর কিসের সত্যি ঠিক বুঝলাম না। বুঝবে বুঝবে, সব বুঝবে, দাঁড়াও। কথাটা বলে নৈতিক আরেকবার বেলটা বাজালেন। হাবিলদার আসতেই তাকে নির্দেশ দিলেন যাতে এখন এই কেবিনে কেউ না আসে। তিনি ডাকলে তবেই যেন আসে। ব্যাপার স্যাপার দেখে গৌতম ভয় পেলেও দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রইল সে। তোমার হাইট কত? 6 ফুট 1 ইঞ্চি। অভিরাজ রয়ের হাইট ছিল 5'8". দেহের গড়ন বেশ রোগার দিকেই, অথচ স্বপ্না, পিগলু এদের বয়ান অনুযায়ী ওই লোকটা বেশ দীর্ঘ ও লম্বা চেহারা। এমনটা তো হওয়ার কথা নয় গৌতম। মৃত্যুর পর অভিরাজ রয়ের দেহের আকৃতি কি বদলে গেছে নাকি? সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে সেই লোকটা আসলে অভিরাজ রয় নয়, বরং ছদ্মবেশে অন্য কেউ। হতে পারে নয়, এটাই সত্যি, এবং সেটা অন্য কেউ নয় বরং তুমি। সচকিতে নৈতিক একটা ধূর্ত ও তুখর চাহনিতে গৌতমের দিকে তাকাতেই ভয়ের রক্ত জল হয়ে যায় গৌতমের। কি ভেবেছিলে নৈতিক পালের চোখে ফাঁকি দেবে? এত সহজ নাকি? ভূতের গপ্প সাজিয়ে আমাকে বোকা বানানো যায় না গৌতম। তাহলে আর দেরি কেন? অ্যারেস্ট করুন আমাকে, আমি প্রস্তুত। তবে হ্যাঁ, আমি ক্ষমা চাইব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। জানি তো, তাছাড়া তোমাকে অ্যারেস্ট করব সেটা কখন বললাম? মানে? আমি আজ পর্যন্ত কোনো কেসই হারিনি কিন্তু গৌতম, তাই ভুতুড়ে ভেবে কেসটা ক্লোজ করতে বড্ড অস্বস্তি হচ্ছিল। ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক কেস আমি সলভ করবই। তাই আনঅফিসিয়ালি তদন্ত শুরু করলাম। ব্যাস, তারপরেই পেয়ে গেলাম একের পর এক ক্লু। প্রথমেই চলে গেলাম সেই ভাঙা বাড়িটায় যেখানে অভিরাজের প্রেত আহত করেছিল বিদেশবাবুকে। দিনের বেলায় জায়গাটা ভালো করে সার্চ করে দেখলাম ঘরের যেদিকে অবয়বটি দাঁড়িয়েছিল সেদিকে দেওয়ালে একটা পূর্ণ জীর্ণ প্যান্ডেলের কাপড় ঝোলানো। সেটা সরাতেই দেখলাম দেওয়ালটা ভাঙা। বোধহয় সেই ভাঙা অংশে একসময় দরজা ছিল। সেখান থেকে সোজা গেলে ভগ্ন বাড়িটার ঝোলা বারান্দা দিয়ে একটা ভাঙা সিঁড়ি নেমে গিয়ে রাস্তায় মিশেছে। বুঝলাম ওটা পিছনের রাস্তা, তার মানে ভূতটা এই রাস্তা দিয়ে দ্রুত পালিয়েছে অন্ধকারে। আমিও বোকার মতো ভাবলাম ভূত আবার ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমার জায়গায় যে কেউ থাকলে সেটাই ভাবত। হঠাৎ মৃত মানুষকে সামনে দেখলে যা হয় আর কি। যাই হোক, তারপর বুঝলাম এটা কোনো মানুষেরই কাজ। কিন্তু কে সেই মানুষ? অবশ্যই সে অভিরাজ রয়ের শুভাকাঙ্ক্ষী। আমিও তার শুভাকাঙ্ক্ষী, সেটা ভেবেই আপনি আমাকে দোষারোপ করছেন? না না না, বিষয়টা তখনও খেয়াল না করলেও পরে আরও একটা মারাত্মক ক্লু পেলাম। আচ্ছা, ঘটনাস্থলে তুমি পৌঁছালে কি করে সেদিন? আপনি ডেকেছিলেন ফোন করে, তাই। হ্যাঁ, কিন্তু আমি তো ঠিকানা বলিনি। মানে তাড়াহুড়োয় আর ভয়ে ঠিকানাটা বলতেই বেমালুম ভুলে গিয়েছিলাম, আর তুমি জিজ্ঞেসও করনি। তাহলে ঠিক জায়গায় এলে কি করে? প্রথমে ভেবেছিলাম কনস্টেবলের থেকে জেনেছো, কিন্তু আমি সকলকে জিজ্ঞেস করেছি, কারোর সাথেই তোমার কথা হয়নি।
কেউই তোমাকে ঠিকানা বলেনি। তাছাড়া ঘটনাস্থলে অত দ্রুত এলে কিভাবে? নিশ্চয়ই কাছেই ছিলে। মেন পয়েন্ট হচ্ছে, পুলিশ স্টেশন থেকে তদন্তের কাজে ইউনিফর্ম পরে বেরোলে আর ওখানে পৌঁছলে নর্মাল ড্রেসে, তাও আবার ডিউটি টাইমে। স্যার, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ হয়নি এখনো। এতগুলো ক্লু পেয়েও আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, তাই আরও খোঁজ করলাম। সাইবার অফিসে তোমার কল লিস্ট বের করলাম। বেশ অদ্ভুত একটা জিনিস দেখলাম। সেখানে সব থেকে বেশি কল গিয়েছে এবং এসেছে সুপ্রিয়া দেবীর আর রিতম গুহর ফোনে। আচ্ছা, প্রথমত সুপ্রিয়া দেবী হতেই পারে, সদ্য মা হারানো মা, সবচেয়ে কাছের তুমি। কিন্তু তাহলে মিথ্যেটা বললে কেন? তোমাকে যখন জিজ্ঞেস করলাম অভিরাজ রয়ের মা বাবার কি অবস্থা এখন, তুমি বললে তোমার সাথে ওদের যোগাযোগই নেই। তুমি বোধহয় কিছুটা ভয় পেয়েই মিথ্যেটা বলেছিলে। ব্যাস, আমার সন্দেহের তীর তোমার কাছেই গেল। আর দ্বিতীয়ত, রিতম গুহ একজন মুখোশ শিল্পী। যে কোনো মানুষের মুখের আদলে হুবহু ওয়্যাক্স মাস্ক তৈরি করতে পারে। আমি চাইলে তাকে গিয়ে জেরা করতে পারতাম, কিন্তু করিনি। করলে তুমি খবর পেয়েই সাবধান হয়ে যাবে। তাই শুধু তার সম্পর্কে ইনফরমেশনটুকুই সংগ্রহ করেছিলাম। মনে করে দেখো, তোমাকে জিজ্ঞাসাও করেছিলাম সেবারে তুমি এরকম কোনো শিল্পীকে চেনো কিনা, কিন্তু তুমি বললে চেনো না। তখনই আমার বিশ্বাসটা দৃঢ় হলো। তবে আমি আরো নিশ্চিত হতে চাইছিলাম, তাই আজকেই পেয়ে গেলাম প্রমাণ। কথাগুলো বলেই দুটো ছবি টেবিলের ওপর পাশাপাশি রাখলেন। দেখো, কোনোভাবেই কি দুটো দেহের মিল আছে শুধু মুখটা ছাড়া? একটা রোগা শরীর আর অন্যটি পেশিবহুল চওড়া, ঠিক তোমার মতো, তাই না গৌতম? এত কাঁচা কাজ? কথা শেষ করে মিটিমিটি হাসতে শুরু করলেন নৈতিক। তারপর নিজের ফোন ঘেঁটে স্কেচের ম্যাপের গৌতমের একখানি ছবি বের করে টেবিলে রাখলেন। বললেন, একেবারে একই রকম দেহের গঠন। এখনো কি অস্বীকার করবে? না স্যার, সেই সাহস আমার নেই। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, তবে ক্ষমা চাইতে বলবেন না দয়া করে। বলবো না, তবে শাস্তি কিন্তু দেবই। এবার থেকে অপরাধীদের তুমি ভূত সেজে শাস্তি দেবে না, বরং নিজের পরিচয় সাহসের সাথে অন্যায়ের মোকাবেলা করবে। আমি থাকবো তোমার পাশে। গৌতমের চোখে ফুটে ওঠে অসীম কৃতজ্ঞতা। নৈতিক তার কাঁধে হাত রেখে বলল, আমি অমানুষ নই গৌতম। স্মিত হেসে গৌতম কেবিন থেকে ধীর পায়ে বেরিয়ে যায়। সেদিকেই অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে নৈতিক। বুটের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় কেবিনের বাইরে।